আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু অনেক দিন ধরে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, অনেক পরিশ্রম করি কিন্তু সফল হতে পারছি না। কোথাও হয়তো বা প্রিলিও পাস করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা এই যে বারবার ব্যর্থ হচ্ছেন বা অনেক পরিশ্রম করছেন, তার মানে কি আপনি পড়াশোনা করছেন কিন্তু তারপরেও আপনি সফল হতে পারছেন না। তার মানে যেই বিষয়গুলো জোর দিয়ে পড়া দরকার সেগুলো না পড়ে আপনি কিছু অপ্রয়োজনীয় পড়া নিয়ে বেশি সময় ব্যয় করছেন। মূলত আসলে অপ্রয়োজনীয় পড়াশোনা করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে থাকি। তার মানে আমরা পড়াশোনা করছি কিন্তু প্রয়োজন বুঝে করছি না, কোন বিষয়টাতে বেশি গুরুত্ব দিতে হবে আর কোনটাতে কম গুরুত্ব দিতে হবে সেটি বুঝতে পারছি না। তো প্রথমে আজকে বলে যাই যে কোন কোন বিষয়গুলোতে বেশি সময় দিয়ে পড়ার কারণে আপনি আসলে সময়গুলো নষ্ট করে ফেলছেন। প্রথমে আমি বলবো ভোকাবুলারি। অনেকে আছেন ভোকাবুলারিতে ওয়ার্ড মুখস্থ করার জন্য ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময় ব্যয় করেন। বড় একটা ভোকাবুলারি মোটা বই নিয়ে বসেন এবং টার্গেট নেন যে এই ভোকাবুলারির মোটা বইটা আমার শেষ করতেই হবে। ভাই, এটা অন্যতম একটা অপ্রয়োজনীয় পড়া। কারণ কি অপ্রয়োজনীয় কেন? কারণ হচ্ছে আমরা বাঙালি, আমরা কিন্তু আমেরিকার লোকজন না বা ইংলিশ না যে আমাদের প্রত্যেকটা শব্দ জানতে হবে। ইভেন আমরা বাংলারও কিন্তু প্রত্যেকটা শব্দ জানি না। তাহলে আপনি কেন চান যে এমন মোটা একটা কঠিন কঠিন ওয়ার্ড আছে যেই বইগুলোতে, সেই শব্দগুলো মুখস্থ করতে? আপনি সেই শব্দগুলো যদি মুখস্থও করে ফেলেন, দেখবেন যে পরীক্ষাতে এমন একটি শব্দ এসেছে যেটি আপনার সেই মোটা ৫,০০০ ওয়ার্ডের সেই বইটিতে নাই। অর্থাৎ তাহলে আপনি যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময়টি ব্যয় করলেন সেটি কিসের পেছনে ব্যয় করলেন? এই জন্য আপনাদেরকে সাজেশন করব যে ভোকাবুলারি কখনোই মুখস্থ করতে যাবেন না, কোনো বই ধরে মুখস্থ করতে যাবেন না। আপনি ভোকাবুলারি, আমি যেভাবে পড়তাম যে প্রতিদিন পত্রিকার একটা কলাম সিলেক্ট করতাম, বেশিরভাগ সময় দেখা যেত যে আমি কোনো সেন্টেন্স একদম ধরে হয়তোবা গুগল ট্রান্সলেটরে উঠিয়ে দিয়েছি। কারণ হয়তোবা ওই সেন্টেন্সটা আমার কাছে কঠিন লেগেছে, আমি আপাতত একটা অর্থ দেখেছি, তারপরে নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। এছাড়া আমি কিন্তু অ্যাপসের মাধ্যমে ডেলি স্টারটা পড়তাম। তাহলে অ্যাপসে কি হয়, সরাসরি যে ওয়ার্ডটা পারি না সেটার উপর ক্লিক করে সার্চ অপশনে গিয়ে কিন্তু ওয়ার্ডটা সম্পর্কে ডিটেলস জানা যায়, যে সেটা নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ, সেটার প্রিপোজিশনটা কিভাবে ইউজ হয়েছে, এই বিষয় নিয়ে সব কিন্তু জানা যায়। অর্থাৎ এখন কিন্তু আমাদের হাতের মুঠোয় প্রযুক্তির অনেক সুবিধা আছে। আপনি কেন মুখস্থ করবেন? আপনি সেটার ব্যবহার দেখে আসেন, দেখে গিয়ে শিখেন, তাহলে কিন্তু সেই ওয়ার্ডটা আপনার অনেক বেশি দিন মনে থাকবে। অর্থাৎ ভোকাবুলারি মুখস্থ করা যাবে না, এই বিষয়ে অপ্রয়োজনীয় সময় নষ্ট করা যাবে না। এরপর আরেকটা অপ্রয়োজনীয় পড়াশোনা হচ্ছে গিয়ে সারা বিশ্বের ইতিহাস নিয়ে বসা। অনেকে আছেন যে সারা বিশ্বের ইতিহাস নিয়ে খুব জানতে আগ্রহী, তারা ভাই আলাদাভাবে জেনে নেন, কিন্তু যদি চাকরি প্রার্থী হন, শুধু চাকরির জন্য পড়াশোনা করছেন, তখন সারা বিশ্বের দিন, তারিখ, সাল, নাম এগুলো নিয়ে ভাই বসবেন না। কারণ ইতিহাস থেকে আপনার কয়টা প্রশ্ন আসবে? যে ইতিহাসগুলো একান্তই জানা জরুরি, যেমন হচ্ছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ যুদ্ধের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, কোনো কিছু গঠনের ইতিহাস, বিভিন্ন সংস্থা গঠনের ইতিহাস, পাকিস্তান থেকে বাংলাদেশ গঠনের ইতিহাস, কিভাবে ব্রিটিশ আমলটা ছিল, মোগল আমল ছিল, এই কয়েকটা ইতিহাস গুরুত্বপূর্ণ হতে পারে। এর ছাড়া কিন্তু সারা বিশ্বের ইতিহাস নিয়ে দিন, তারিখ, সাল, নাম নিয়ে বসার কোনো দরকার নেই। এটা একটা অপ্রয়োজনীয় পড়াশোনা। এছাড়া বাংলাদেশের সাথে বিভিন্ন সংস্থার অন্তর্ভুক্তি হওয়ার যে ইতিহাসগুলো, ওআইসিতে কবে অন্তর্ভুক্ত হলো, জাতিসংঘে কবে অন্তর্ভুক্ত হলো, এগুলোর পিছনের ইতিহাসগুলো আপনারা জানতে পারেন। কিন্তু অমুক দেশের তমুক দেশের অমুক রাজা কত সালে ক্ষমতায় ছিল, অমুক লুই কত সালে ছিল, এগুলোর তো দরকার নেই। এগুলো থেকে প্রশ্ন আসলেও কয়টা প্রশ্ন আসবে? একটা প্রশ্ন। সেই একটা প্রশ্নের জন্য কি সারা বিশ্বের ইতিহাস, দিন, তারিখ, সাল সব মুখস্থ করতে আপনি পারবেন? আসলে পারবেন না। তাই গুরুত্বপূর্ণ ইতিহাস ছাড়া বাকি ইতিহাসগুলো বাদ দেওয়াটাই আমার কাছে সমীচীন মনে হয়। তৃতীয় অপ্রয়োজনীয় পড়াশোনাটা হচ্ছে নিজেকে ইংরেজিতে দুর্বল মনে করে সারা দিন ইংরেজি বই নিয়ে বসে থাকা। অনেকে আছেন সারা দিন ইংরেজি বই নিয়ে বসে ইংলিশ বই মুখস্থ করে ফেলেন। এই জিনিসটার দরকার নেই। আপনি ইংরেজিতে দুর্বল হবেন, এটাই তো স্বাভাবিক, কারণ আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাঙালি। ইউরোপে যে দেখেন ওরা ইংলিশে কথাই বলতে চায় না, কারণ ওরা উন্নত জাতি। উন্নত জাতির কিন্তু আরেকটা দেশের ভাষার উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। আপনাকেও কোনো আরেকটা দেশের ভাষার উপর পণ্ডিত হতে হবে। যতটুকু না জানলেই নয়, ততটুকু জেনেই কিন্তু ইংরেজিতে আসলে ভালো করা যায় আমার মনে হয়। আমি ইংরেজিতে খুব আহামরি ভালো ছিলাম না, কিন্তু তারপর আমার ইংরেজি পরীক্ষা অনেক ভালো হতো, কারণ আমি ইংরেজিটা যেটা করার চেষ্টা করতাম, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে মোটামুটি জানতেই হবে, তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, আমি একই সাজেশন বারবার দিব। ইংরেজিতে ভালো করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে অনুবাদ করা বেশি বেশি। আপনি যখন অনুবাদ করবেন তখন কিভাবে করবেন? একটা সেন্টেন্স আপনার সামনে থাকবে, সেই সেন্টেন্সটা কিভাবে গঠন হয়েছে সেটা খেয়াল করার চেষ্টা করবেন। সেখানে কি কি গ্রামার ইউজ হয়েছে, সেইখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কিভাবে বসছে, ভার্বটা কি ধরনের ভার্ব, সেটা কি লিঙ্কিং ভার্ব নাকি অন্যরকম। আসলে গ্রামারের প্যাটার্নটা বুঝে আপনি চেষ্টা করবেন যে পত্রিকাটা ট্রান্সলেশন করার। আমি পত্রিকারই কলাম ট্রান্সলেশন করতাম, তাই বারবার সেটাই মুখে আসছে।
তো পত্রিকার কলামে কিন্তু প্রিপোজিশনের ইউজ, গ্রামারের ইউজ সহই কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়। তো কোন সেন্টেন্সটা, কোন লাইনটা, একটা লাইনের পিছনে দরকার হলে ভাই 10 মিনিট দেন, তারপরও সেই লাইনটা দেখেন যে লাইনটা কিভাবে গঠন হয়েছে, সেই লাইনে প্রিপোজিশনের ব্যবহার কি, সেই লাইনে ইডিয়মস এন্ড ফ্রেজের ব্যবহার কি, সেই লাইনে বিভিন্ন উপমা কিভাবে ব্যবহার করা হয়েছে, কিভাবে সম্বোধন করা হয়েছে, বাংলাদেশ টিমকে কিভাবে সম্বোধন করা হয়েছে। বাংলাদেশ টিম নিয়ে যখন কথা বলে কিন্তু পেপার কিন্তু লেখে না বাংলাদেশ টিম, লেখে বাংলাদেশ অথবা টাইগার। তো যখন আপনার সামনে কোনো বাংলা অনুবাদ আসবে, আপনিও সেইভাবে একদম ডিরেক্ট আক্ষরিক অনুবাদ না করে চেষ্টা করবেন যে পত্রিকায় যেভাবে লিখে সেইভাবে সম্বোধন করে অনুবাদ করতে। তাহলে কি হয়, আপনার লেখাটা মানে আমজনতার ভাষার মতন হয়। তো সাধারণভাবে ইংলিশে সহজ সহজ শব্দ ব্যবহার করেও কিন্তু আসলে ভালো করা যায় ইংরেজিতে। খুব কঠিন শব্দ, খুব কঠিন ভোকাবুলারি ব্যবহার করলেই যে আপনি ইংলিশে ভালো হয়ে গেলেন বিষয়টা তা না। অনেকে দেখে এত কঠিন ভোকাবুলারি মুখস্থ করে আর ব্যবহার করে যে একদম মনে হয় যে দাঁত ভেঙে যাবে। ভাই দরকার নাই তো, আমরা তো নেটিভ স্পিকার না। আমাদের সহজ সরল ইংলিশটাই সঠিকভাবে হোক, এটাই চাই পিএসসি। এবার বলবো গণিত নিয়ে একটা অপ্রয়োজনীয় পড়াশোনার কথা। আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, কারণ আমি অনেককে দেখেছি সারাদিন অঙ্কের শর্টকাট দিয়ে ঘন্টার পর ঘন্টা ম্যাথ করছে, কিন্তু হয়তোবা প্রিলিও পাশ করে যাচ্ছে, কিন্তু যখন লিখিত পরীক্ষায় যাচ্ছে সেই স্টুডেন্টরা কিন্তু অঙ্কে খুব খারাপ করছে, কারণ তারা শুধু শর্টকাট ফর্ম জানে, বিস্তারিত অঙ্ক ডিটেলস কিভাবে করতে হয় সেটা জানে না। আমি কখনোই কোনো অঙ্কের শর্টকাট মুখস্থ করতাম না। আমি বুঝতাম না যে কেন ঐকিক নিয়মের অঙ্কগুলোতে উপরে কাজ দিন এগুলোকে গুণ করা হয়, নিচে একটা কিছু দিয়ে ভাগ দেওয়া হয়। এই বিষয়গুলো কেন শিখবেন ভাই? বিষয়টা তো তা না। আপনি সোজাভাবে জানবেন যে একটা শ্রমিক একটা কাজ করে এতদিনে, এতগুলা শ্রমিক এতগুলা কাজ করে কত দিনে, শ্রমিক বাড়লে সময় কমবে, তখন সময় এইভাবে আপনি অঙ্ক মাথায় রাখবেন। আপনি কেন দিনের সাথে কাজ ভাগ হবে এইভাবে কাজ অঙ্ক শিখবেন? এসব ট্রিক্স মুখস্থ করা, অমুককে 100 দিয়ে গুণ করতে হবে, এরকম ফরম্যাট মুখস্থ করা। ফরম্যাট কেন মুখস্থ করবেন? অঙ্কে তো ফরম্যাট দিয়ে তো আপনি প্রিলি পাস করবেন, লিখিত তো যে কি করবেন? আবার আলাদা করে সেই একই বিষয়ের প্রিপারেশন নেবেন, মানে ঐকিক নিয়ম প্রিলির জন্য একভাবে শিখলেন, লিখিততে গিয়ে আরেকভাবে শিখবেন, বিষয়টা তা না। এই অপ্রয়োজনীয় অঙ্ক করা বাদ দিতে হবে। অঙ্ক যখন করবেন অঙ্ক বুঝে করেই দ্রুত করার চেষ্টা করতে হবে, মানে ডিটেলসটাকেই দ্রুত করার চেষ্টা করতে হবে, যত দ্রুত করা যায় ডিটেলসে। এবার বলবো বিজ্ঞানের একটা অপ্রয়োজনীয় পড়াশোনার কথা। এটা আমি বলবো এইটা মূলত নন সায়েন্সদের জন্য অপ্রয়োজনীয় পড়াশোনা, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য এই কথাটা না। আমরা যারা নন সায়েন্স আছি তাদের জন্য রসায়ন এবং পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণগুলো আসলেই খুব কঠিন, কারণ আমরা 9, 10, ইন্টার কোথাও আমরা কিন্তু পড়ে আসিনি বিজ্ঞান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সহজ কিছু রসায়নের বিক্রিয়া ছাড়া, যেমন ধরেন মনোসোডিয়াম গ্লুটামেট, এটা টেস্টিং সল্ট সবাই জানেন, লবণের রাসায়নিক সংকেত কি, সোজা রাসায়নিক সংকেত, চুনের রাসায়নিক সংকেত কি, এসব সহজ রাসায়নিক সংকেত বা ছাড়া কঠিন যে রাসায়নিক সংকেতগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেন। সেগুলো মুখস্থ করার আসলে কিছু বিষয় না। রাসায়নিক সংকেত যদি আপনি বুঝে না করতে পারেন তাহলে আপনি মুখস্থ করে কখনোই মনে রাখতে পারবেন না। তাই অতএব এই বিষয়গুলো মুখস্থ করতে যাবেন না। পদার্থবিজ্ঞানেরও জটিল যে সমীকরণগুলো রয়েছে, কিছু ছোট ছোট ম্যাথ রয়েছে, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট না হন তাহলে ওই ম্যাথগুলোতে আপনার যাওয়ার দরকার নাই, কারণ এগুলো বুঝে না করলে মুখস্থ করার কোনো বিষয় না। অতএব বিজ্ঞানে পদার্থবিজ্ঞান এবং রসায়নের যেই বিক্রিয়াগুলো রয়েছে ওগুলোতে আমি কম জোর দিয়েও কিন্তু আসলে আমি সফল হয়েছি। আপনারাও চেষ্টা করতে পারেন যে ওই জায়গাগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ নন সায়েন্স আপনি মুখস্থ করতে গেলে আপনি বিপদে পড়বেন। যদি বুঝে পড়ার সুযোগ থাকে, সময় থাকে, সেক্ষেত্রে পড়তে পারেন, কিন্তু সেই সময় না থাকলে কখনোই মুখস্থ করতে যাবেন না। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে জব সলিউশন। আপনারা অনেকেই জব সলিউশন মুখস্থ করে ফেলেন। জব সলিউশন আমার মনে হয় এখন এত মোটা হবে, তো এত মোটা জব সলিউশন মুখস্থ করেও আপনারা অনেকেই প্রিলিও পাস করতে পারছেন না, বলছেন আপু পুরো জব সলিউশনের বিগত বছরের সব কোশ্চেন পড়ে ফেলেছি তারপরেও পারছি না। এইখানে একটা ল্যাকিংস আছে। বিগত বছরের সব কোশ্চেন পারলেই যে আপনি পাস করবেন বিষয়টা তা না। বারবার একটা কথা বলি, বিগত বছরের কোশ্চেন দেখে আপনি বুঝবেন যে আসলে কোশ্চেনের ধরন হয় কিভাবে, এবং কোশ্চেন আপনাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে, মুখস্থ নয়। যেমন ধরেন আপনি পড়লেন যে শেষের কবিতা একটি উপন্যাস, আপনি মুখস্থ করে গেলেন, যে প্রশ্ন আসলো কোথাও শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ, সেখানে অপশন আছে কবিতা অমুক তুমুক, সেখানে আছে উপন্যাস, আপনি অতটুকু পড়ে চলে গেলেন, কিন্তু আপনি বিস্তারিত পড়লেন না। তখন কিন্তু আপনি জব সলিউশন মুখস্থ করেও কিন্তু আপনি ভালো করবেন না। কিন্তু দেখবেন জব সলিউশনে কিন্তু প্রত্যেকটা অপশন নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া থাকে, যে উপন্যাস, তাহলে উপন্যাসের সাথে শেষের কবিতা কি ধরনের উপন্যাস, রবীন্দ্রনাথের আর কি উপন্যাস রয়েছে, এই উপন্যাসটা কত সালে লেখা হয়েছে, পাশে আরও কিছু মানে তথ্য দেওয়া থাকে। ওই তথ্যগুলো সহ পড়ে যখন আপনি জব সলিউশন করবেন তখন আপনি সফল হবেন। কিন্তু শুধু প্রশ্ন উত্তর দেখে গেলেন, সেইভাবে করলে কিন্তু আসলে আপনি ডিটেইলস জানতে পারবেন না। এমনও হয়েছে যে
গতবার একটা কোশ্চেন এসেছে, পরের বার ওই কোশ্চেনেরই অপশনটা নিয়ে আরেকটা কোশ্চেন এসেছে। তার মানে অপশন অ্যানালাইসিস করে পড়া এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ জব সলিউশন মুখস্থ করা যাবে না, অপশনগুলো নিয়ে ঘেটে ঘেটে ব্যাখ্যা সহ পড়ে জব সলিউশন করতে হবে। আরেকটা অ্যাডভাইস আমি আপনাদেরকে সবসময় দিই যে রেগুলার পত্রিকা পড়তে হবে। তো পত্রিকা পড়বেন, আপনারা অনেকে আমাকে বললেন আপু পত্রিকা পড়লে তো সারাদিন চলে যায়, এই জায়গায় একটা ঝামেলা। আপনি পত্রিকা কেন ভাই বা আপু সারাদিন লাগিয়ে পড়বেন? আপনি পত্রিকার জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম রেখে শুধু গুরুত্বপূর্ণ কলামগুলো পড়বেন। আপনার তো বিনোদনের পুরো পাতা পড়ার দরকার নাই, খেলাধুলার পুরো পাতা পড়ার দরকার নাই, কোথায় কোনো অঘটন ঘটেছে, আগুন লেগেছে, এই পুরো পাতাগুলো পড়ার দরকার নাই। আপনি যদি ভাইবা ক্যান্ডিডেট হন তখন আমি আপনাকে বলবো যে পুরো পত্রিকায় ডিটেলস পড়েন। কিন্তু আপনি যদি ভাইবা ক্যান্ডিডেট না হয়ে প্রিলি এবং লিখিত পরীক্ষার্থী হন তাহলে আপনি শুধু সম্পাদকীয় কলাম, আন্তর্জাতিক কলাম পড়বেন। এর বাইরে জাতীয় যে ইস্যুগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রজেক্ট নিয়ে যদি কোনো লেখা আসে তাহলে সেগুলো দেখতে পারেন। কিন্তু এর বাইরে পত্রিকা নিয়ে এর বেশি টাইম ব্যবহার করার তো কোনো মানেই হয় না। অর্থাৎ আপনি কেন ঘন্টার পর ঘন্টা পত্রিকা নিয়ে কাটাবেন? ঠিক সেম ভাবে এই ডেইলি স্টার নিয়েও ঘন্টার পর ঘন্টা একটা ইংরেজি পত্রিকা যদি আপনি পড়া শুরু করেন, আপনার তো 3 দিন লাগবে, দরকার নাই। ইংরেজি পত্রিকা সপ্তাহে দরকার হলে একটা কিনেন, একটা কিনে সারা সপ্তাহ ধরে একটা পত্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কলামগুলোকে অনুবাদ করে সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করেন। অর্থাৎ পত্রিকাতেও আননেসেসারি সময় ব্যয় করা যাবে না। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম রাইম সুলতানা, সহকারী কমিশনার, কাস্টমস এক্সাইজ অফ ভ্যাট। আমি আশা করব আপনারাও আমার মতন আমি যেভাবে পড়েছি সেই টিপসগুলো শেয়ার করলাম, যে অপ্রয়োজনীয় পড়াশোনা না পড়ে প্রয়োজনীয় পড়াগুলো পড়েই সময়টা ঠিকভাবে কাজে লাগিয়ে বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় বা যে কোনো পেশায় সফল হন।